সুপ্রিয় দর্শক, চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের গণমাধ্যমের পরিচিত মুখ এবং সাবেক চেয়ারম্যান এনবিআর বদিউর রহমান স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। ধন্যবাদ। এবং আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক প্রসঙ্গগুলি নিয়ে যেমন কথা বলি, আজকে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেছেন বা করছেন তাদের মধ্য থেকে যেই কথাগুলো গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুর্নীতি বা অন্য অনিয়ম নিয়ে, সেগুলোর মধ্য থেকেই আমরা একটু দুটোকে নিয়ে কথা বলবো, বা এগুলোর বন্ধ করার কৌশল কি, আগামী থেকে করণীয়, সেগুলো আমাদের মধ্যে এক্সপার্ট বদিউর রহমান স্যার আছেন, তার কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন শুনবো এবং আরও কিছু আলোচনা শুনবো। স্যার, আজকে আমরা এই অনুষ্ঠানে মূলত সম্প্রতিকালে আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো কমিশন যেমন কাজ করছে দুর্নীতি সংক্রান্ত, যেটি এসএসসির রিফর্ম নিয়েও কাজ করছে, এগুলো যেমন সাম্প্রতিক, কিন্তু তার আগে গণমাধ্যম বেশ কতগুলো তথ্যপাত্র নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, যেগুলো আপনার জানা, আপনি অন্য গণমাধ্যমে কথা বলেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একজন সরকারি কর্মকর্তা মতিউর রহমান মতি, যার কর্মকাণ্ড অনেককেই এক ধরনের তাদের ইমেজকে ডেমোলিশ করেছে, সরকারের কর্মকাণ্ডকে করেছে, সবাই ঢালাওভাবে অনেককে বিচার করতে শুরু করেছেন, কিন্তু যেটি হওয়ার কথা নয়। আপনার কাছ থেকে স্যার এই বিষয়ে কিছু মতামত নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। মতিউর রহমানকে নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে এবং কিছু জিনিস আছে সময়ে একজনকে নিয়ে আলোচনা হইলে আরেকজনেরও উপকার হয়। মতিউরের আলোচনার সময় টিভিতে আমাকে একটু বেশি ডেকেছেও। তার কারণ মতিউর সম্পর্কে আমার আত্মজীবনীতে কিছু লেখা ছিল এবং আমার সরকারি চাকুরিতে অনুভূতি সমগ্র সেখানে বইতেও তার উপর আমার 2টা লেখা ছিল। তো ওই সময় তো মতিউর এরকম ছাগল কাণ্ডে ছেলে ছাগল নিয়ে ধরা পড়বে এটা কোনো চিন্তা ছিল না। আমার সময় যেটা ছিল, ইউএস তখন জয়েন্ট কমিশনার ছিল চিটাগংয়ে। ওইটা আগেও বলেছি একই বিষয় মতিউরকে নিয়ে আপনারা কোন ফ্লেভার পান বারবার বলেন। মতিউর, সিম্বলিক এক্সাম্পল যাতে অন্যরা সচেতন হয়। হ্যাঁ, মতিউর, বেনজির, এভাবে তো অনেকেই আছে। তারপর আসাদুজ্জামান পুলিশের, আরও নামের তো শেষ নেই। মতিউরের ক্ষমতাটা তখন এসেছিল তার একটা ছোট্ট বদলিজনিত কারণে। আচ্ছা, আমি এনবিআরের চেয়ারম্যান থাকতে কিছু বদলি করলাম এবং আমার বদলির নিয়মটা ছিল যে আমি প্রথম নিজে কিছু হোমওয়ার্ক করতাম। কারণ আমার তো সেখানে চাওয়া পাওয়ার কিছু ছিল না, ভালো সুশাসন দেয়া বা উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় দেওয়ার একটা চেষ্টা করব। সেজন্য আমার হোমওয়ার্কের পরে আমি মেম্বার সাহেবদের সাথে বসি, আমারটুকু আমি বলি না, মেম্বার সাহেবদের কাছে পরামর্শ চাই যে আপনারা এইভাবে বদলি করবো, কাকে কীভাবে করবেন টরবেন, কারোর পছন্দ থাকলে বলেন। ইনসিডেন্টালি মতিউরের বিষয় যখন আসলো যে তাকে আমি বদলি করতে চাই, আমি মতিউরকে চিনতাম না তো। জয়েন্ট কমিশনার লেভেলের লোক তো এনবিআরের চেয়ারম্যান নর্মালি স্পেশালি না হলে চিনার কথা না, তার বেশি কাজ থাকে মেম্বারের সাথে, আর পরে কোনো কারণে দরকার হইলে কমিশনার পর্যন্ত হয়। তো তখন আমার মেম্বার সাহেবদের 4জনই বলল, 4জন মেম্বার বলল, স্যার মতিউরকে ঘাঁটাবেন না, ওকে বদলি করলে তার বদলি আপনি কার্যকর করতে পারবেন না, সে খুব প্রভাবশালী। আমি তাজ্জব হয়ে গেলাম, একটা জয়েন্ট কমিশনার এত প্রভাবশালী। তো আমি সেই সময় 2টা বেকায়দা পড়লাম। একটা হইল আমার নিজের হোমওয়ার্ক থেকে বদলিটা তাহলে বাদ দিতে হয় ওটুকু, আর একটা হইল এখন মেম্বার সাহেবরা জনাচারেক যখন বলল তাকে গাঁটাবেন না, খুব প্রভাবশালী। এবং কীরকম প্রভাবশালী বলতে গিয়ে তারা বলল যে মতিউর সাইফুর রহমান সাহেবের বেডরুমে যেমন যেতে পেরেছে অর্থমন্ত্রী, ঠিক কিবরিয়া সাহেবের বেডরুমেও যেতে পারত। এমনকি সাইফুর রহমান সাহেবের ওয়াইফ মারা যাওয়ার পরে তার ছেলেরা যতটুকু কান্নাকাটি না করছে মতিউর তার থেকে বেশি নাকি কেঁদেছে। এইবার আমার জন্য বদলিটাতে আরও বেশি শক্ত হওয়ার প্রয়োজন হয়ে গেল, কারণ এখন যদি তার বদলি না করি তাহলে আমি মেম্বার সাহেবদের কাছে
জি, একটু ছোট হয়ে যাব। যে আপনি তাদের কাছে সাবমিট করে ফেলেছেন এরকম একটা- সাবমিট শুধু করা তো ভালো, বদ্ধতা তাদের কথা রাখলাম, কিন্তু ভিতরে ভিতরে তারা ভাববে আমি ভয় পেয়ে গেছি, আচ্ছা আচ্ছা তাকে বদলি করলাম না। তা Right. আমি করলাম, কিন্তু করার পরে চিটং থেকে তাকে বদলি করার পরে আমি টের পেলাম আসলে হি ওয়াজ ভেরি পাওয়ারফুল পারসন। ওকে তখন চিটাংয়ে পোর্টের দায়িত্বে ছিলেন আপনার আর্মির ব্রিগেডিয়ার হাসান নাসির। হাসান নাসির আমাকে টেলিফোন করলো যে স্যার মতিউর এবং ফরিদ, ফরিদ তখন কমিশনার, যে এদের দুইজনের বদলিটা আপনি বাতিল করে দেন, তাদেরকে আমার দরকার। এবার আমি আরও বেকায়দায় পড়লাম যে 2 দিনের যুগী বাতেরে অন্য বলে 111-এর সরকার একটা ব্রিগেডিয়ার গভর্নমেন্টের ফুল ফ্লেজেড একজন সেক্রেটারি বদলি অর্ডার ক্যান্সেল করতে বলে। আমি বললাম 2007 থেকে 9 সময়কালে সাতে, আচ্ছা সাতের ঘটনা, 2007-এর ঘটনা। বললো যে না, আমি বললাম করব না। এরপরে দেখি যে তারা নিজেরা সেখানে একটা অর্ডারই করে ফেললো। আচ্ছা ব্রিগেডিয়ার হাসান সিরা লিখিত অর্ডার করে দিল যে তাদের পারমিশন ছাড়া মতিউর এবং ফরিদ রিলিজ হবে না। কি একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল। তখন ওখান মেম্বার থেকে রিলিজ করে দেওয়া হলো। না, ওরা রিলিজ করবে না, বলছে যে তাদের পারমিশন ছাড়া, ব্রিগেডিয়ার হাসান নাসিরদের পারমিশন ছাড়া মতিউরকে যেন রিলিজ করা না হয়। তো মেম্বার সাহেবরা এবার বললো যে স্যার বলছি না, তাকে করেন না। যাক, আলটিমেটলি আমি তো বললাম যে রিলিজ না হলে আমরা স্ট্যান্ড রিলিজ করে দেব। এরপরে দেখা গেল মতিউরের জন্য আরও উপরের কর্মকর্তারা টেলিফোন করা শুরু করলো সেনা সদরের। সিনা ইবনে জামালি সিজিএস করলেন, সিজিএস ছিলেন। নিষেধ করলাম। তারপরে দেখি যে 2 নম্বর ক্ষমতাশালী ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী, মাসুদও টেলিফোন করলেন। আমি বললাম যে সম্ভব না। তখন বলতে ঠিক আছে, আপনার সাথে চিফ কথা বলবেন। আচ্ছা, তো চিফ তো হইল ভার্চুয়ালি তখনকার ক্ষমতার 1 নম্বর বালিন। ফখরুদ্দিন সাহেব তো শিখণ্ডী ছিলেন, মূল ক্ষমতা তো সেনা শাসিত যেতে ছিল। মইনিউর কাছে ছিল। ওরা ভদ্রলোকরা বলতো সেনা সমর্থিত, আমি বলতাম সেনা নির্দেশিত সরকার। নির্দেশিত। আচ্ছা, আমি সেনা নির্দেশিত, আমি লিখছিও সবসময় সেনা নির্দেশ। ঠিকই মইনিউ আহমদ আমাকে টেলিফোন করেছেন। আচ্ছা, ইন্টারেস্টিং। এবং টেলিফোন করে বলতেছেন যে চেয়ারম্যান সাহেব, আমি তো কোনো রিকোয়েস্ট কোনো সময় আপনাকে করি নাই, এই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ব্রিগেডিয়ার হাসান নাসির ওরা বলছে মতিউরকে নাকি তার দরকার, ওকে একটু রেখে দেন। আমি বললাম স্যার দরকার তো আমারও তো অন্য জায়গায় তাকে দেয়া দরকার। আপনি যদি তার অর্ডার ক্যান্সেল করতে বলেন তাহলে অ্যাজ চেয়ারম্যান বদিউর রহমান ডাজ নট এক্সিস্ট, আমার চেয়ারম্যানিত্ব আর থাকে না। তো ওটা করতে পারবে না, আমাকে বদলি করে দিয়ে পরে করবেন, এর আগে না আমি করবো না। শেষ পর্যন্ত আমি করি নাই। হি হ্যাড টু গো। এবং সে চেহারায় সুন্দর না, হি ওয়াজ এ গুড ম্যানেজার। অরিজিনালি সে কিন্তু কাস্টম ক্যাডারের অফিসার না, ট্রেড ক্যাডার থেকে কিছু অফিসারকে কাস্টমসে মার্চ করে নিয়েছিল, সেখানে সে আসছিল। তার বিহেভিয়ার খুবই চমৎকার, চেহারাও সুন্দর। সে সর্বাত্মক চেষ্টা করছে আমার সাথে অফিসে দেখা করতে। আই ডিড নট মিট। পরে সে উইদাউট পারমিশন আমার বাসায়, ধানমন্ডি 3 নম্বরের বাসায়ও চলে গেছিল, কিন্তু বাসায় ঢুকতে দেই নাই তাকে, চলে গেল। আলটিমেটলি হি ওয়াজ সাকসেসফুল। আমার স্বেচ্ছা অবসরে চলে আসার পরে হি কেম ব্যাক। তাকে মসজিদ তখন নিয়ে আসছে, তার কারণ সবাই তো আর বদিউরের মতো সেনা প্রধান পর্যন্ত তখনকার সময় না করবে না, এই জন্যই প্রশাসনের 12টা বাজে। কিছু একটা জায়গায় আছে, আপনি যদি আপনার চেহারের নিজস্বত্বটা বজায় রাখতে না পারেন তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন চলবে না। স্যার, এখানে আমি একটু আপনার সাথে সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে যারা কাজ করি চিত্রগুলো বাইরের থেকে একভাবে জানি, কিন্তু আজকে যে আপনি অত্যন্ত সাহস, বোল্ডনেসের সাথে বললেন যে আপনি এতগুলো অনুরোধকে আপনি উপেক্ষা করে শুধু রাষ্ট্রের এই কাজের দিকেই আপনি নজর দিয়েছেন, এইটি মূলত আপনারা এক্সাম্পল সেট করেছেন। সেই এক্সাম্পল কি বাংলাদেশে এখন প্রশাসনে ফলো করা হয় কিনা? এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক প্রশ্ন বললেন। গুরুত্বপূর্ণ বললাম, মারাত্মকও বললাম। এই জন্য এই জিনিসগুলো মোটামুটি প্রথম দিকে যে বঙ্গবন্ধু সরকার ছিল সেই সময় তো অন্য কোনো দল ছিল না, উনি একাই তো সব কিছু করেছেন। সেই সময়ও প্রশাসনের উপর এরকম বদলি টদলি নিয়ে হতো না। তখন তো ওনার বঙ্গবন্ধু যদি বলতো স্ট্যান্ড, তখন গোটা দেশ স্ট্যান্ড করতো, সিট করতো।
বঙ্গবন্ধু চাইলেন সমস্ত সিনিয়র বাদ দিয়ে আপনার এইচ.টি. ইমামকে জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে ক্যাবিনেট সেক্রেটারি করে দিল, তার সব সিনিয়র। কবির চৌধুরী স্যারকে শিক্ষা সচিবও করেছিলেন। আর এরকম সব করতেছে। তারপরে ওনার এক আত্মীয় কাকে আনি আবার ওখানে এস্টাবলিশমেন্টে এডিশনাল সেক্রেটারিতে বসাই দিল, সেক্রেটারিতে বসাই দিল। সেই সময় তো ওনার একক হুকুমে চলেছে। তো ব্যুরোক্রেসিতেও তখন ওনার নিয়ন্ত্রণে ছিল। সেই সময় কারো কিছু বলারও ছিল না। ওয়ার বর্ন অ্যান্ড ওয়ার টর্ন কান্ট্রি হিসাবে উনি আসছেন, সবাই মেনে গিয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন আসলেন বঙ্গবন্ধু হত্যার পরে, তখন তিনি প্রশাসনটাকে স্ট্রিমলাইন করার যথেষ্ট চেষ্টা করেছেন। যার যার যে দোষ ত্রুটি আছে সেটা আছে। বঙ্গবন্ধু হত্যার মধ্যে জিয়াউর ভূমিকা, জিয়াউর রহমানের গাদ্দারি, এইসব কথাবার্তা যথেষ্ট আছে, এগুলা অনেক বিতর্কের ব্যাপার আছে। কিন্তু প্রশাসনে যে জিয়াউর রহমান সাহেব একটা মেরিটোক্রেসি, মেরিট আনার চেষ্টা করেছিলেন, নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এই যে ক্যাডার সার্ভিসগুলো ওনার সময় করা, যদিও এটা কিছু সমালোচিত ছিল, 1 সেপ্টেম্বর 1980-তে এই ক্যাডারগুলার কম্পোজিশন রুল দিয়ে করলো। সেই সময়ে প্রশাসনের নিয়ম মাফিক এই যে গার্ডস নিয়ে কথা বলা নিয়ম চলতো, এবং এমন নিয়মও চলেছে আপনার। আমি এখন পুরনো কথাগুলাই বলি, নূতন বলি না। এই জন্য মানুষ তো যখন সুবিধা বদলায় যায়, পট পরিবর্তন হয়, তখন সুবিধাজনক কথা বলে। যেমন মিডিয়াও করতেছে এখন। আগে যে মিডিয়া হয়তো কারো পুকুরের পুঁটি মাছে হাতির মতো ডিম পারে কিনা চিৎকার করতো, তার এখন সুর পাল্টায়। এই মিডিয়াতে আমলারাও সুর পাল্টায়। এক আমলা জনতার মঞ্চে গিয়েছে, শেখ হাসিনার নাম নিতে নিতে মুখে ফেনা ফেলতো, তার থেকে বেনিফিশিয়ারি হয়েছে, সরাসরি অনেক প্রমোশন একসাথে পেয়েছে, সেও এখন তার বদনাম করে বলে। এইগুলো পট পরিবর্তন। আমি কিন্তু আগেরগুলাই বলছি। তো জিয়াউর রহমান সাহেব সেই সময় প্রথম সিভিল সার্ভিসে মেরিট এন্ট্রি করার জন্য একটা পরীক্ষা সিস্টেম করলেন। প্রফেসর শামসুল হক সাহেব, তখন প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে সিলেবাস করলেন, এবং কঠিনভাবে 50% ছিল আপনার পাস মার্ক রিটেনে, আর 1300 নাম্বার ছিল লিখিত। ইংরেজিতে 2 পেপারে 200, এর মধ্যে 1 পেপারে একটা রচনা লিখতে হইতো 3 ঘন্টা 100 নাম্বার। বাংলাতে 2 পেপারে 200, এর মধ্যে একটা রচনা শুধু 3 ঘন্টা 100 নাম্বার। বেশিরভাগ ক্যান্ডিডেট 3 ঘন্টা ইংরেজি রচনা লিখতে গিয়ে পড়ে যেত। তার কারণ 3 ঘন্টা একটা ইংরেজি রচনা লিখা শুধু একটা সাবজেক্টের উপরে। আপনি গরু হইলে না হয় গরুর এটা নিয়ে নদীতে নিলেন, নদীর রচনা লিখে আবার সাগরে নিলেন, সাগরের রচনা লিখলেন, তারপরেও তো 3 ঘন্টা শেষ করে, এটা হতো। এবং এই 1300 রিটেনের পরে আবার ভাইবা হইতো 200, 1500, তারপরে সাইকোলজিক্যাল টেস্ট হইতো 100, 1600। এই 1600 নাম্বারের ভিত্তিতে তাও 50% পাস মার্কে যাইয়া রিটেনের কোয়ালিফাই করতো। এরপরেও আছে আপনার এই 1600 মেরিটের পরে কিন্তু আবার ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে আরও 600 নাম্বারের পরীক্ষা হইতো। 300 হইতো সিভিল সার্ভিস, তখন কোটা ছিল সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি, সেখানকার মূল্যায়ন সেখানে, আর 300 পিএসসি আবার পরীক্ষা নিত। এই 2200 নাম্বারের ভিত্তিতে মেরিট আবার পুনর্নির্ধারণ হতো। তো সেই কঠিন যখন হলো, 2 ব্যাচ শুধু হইল, আপনার সুপিরিয়র পোস্ট 76, যেটা 79 ব্যাচ, আর পরে 81 ব্যাচ। এর পরের বারে দেখা যায় যে যা অ্যাডভার্টাইজ করে সেই পরিমাণ ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারে না, তখন 50% পাস মার্কটাকে 45%-এ নিয়ে আসলো। আর ইংরেজি এবং বাংলা একটা রচনা লেখা বন্ধ করলো। এই যে ধস নামলো, বিসিএস ক্যাডার রিক্রুটমেন্ট রুলস 1984-এ, সেখানে 1000-এ এসে মেরিটে গেল। আর জিয়াউর রহমান সাহেবের ওই সময় আর একটা ছিল, চাকরিতে মেধাভিত্তিক পদায়ন উনি সবসময় করছেন। এমনও শোনা গেছে, আমি নাম বলেই বলি, যে নরসিংদীর বাড়ি একজন সচিব ছিলেন মোহাম্মদ আলী সাহেব, কুমিল্লার মোহাম্মদ আলী সাহেব নরসিংদী, যিনি সর্বশেষ স্বাস্থ্য সচিব ছিলেন। এই মোহাম্মদ আলী সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ক্যাবিনেট মিটিংয়ে যেতাম। মুহিত চৌধুরী, আব্দুল মাল মুহিত সাহেব তখন তো ইয়ারডি সেক্রেটারি ছিলেন। তো মোহাম্মদ আলী সাহেবকে ইয়ারডিতে পোস্টিংয়ের যখন কথা উঠলো জয়েন্ট সেক্রেটারি হিসাবে, তখন কয়েকজন জিয়াউর রহমান সাহেবকে বললো যে উনি তো, মোহাম্মদ আলী সাহেব তো বঙ্গবন্ধুর ভক্ত, তাকে এরকম ইয়ারডি জয়েন্ট সেক্রেটারি করা কি ঠিক হবে? ওই কিছু কামলা থাকে না, কিছু ফাও থাকে না, টেন্ডল সবসময় তেল মারে উল্টোলা। তো জিয়াউর রহমান সাহেব তখন বলছিলেন যে অফিসার কেমন, বলে যে দক্ষ আর সততা,
বলে যে আনকোশ্চেনেবল। Okay. তখন উনি জবাব দিলেন, তো বঙ্গবন্ধু ভক্ত হইলে অসুবিধা কি, আর যদি সততা আনকোশ্চেনেবল হয়, অভিজাত দক্ষ মেরিট হয়, হিসেবে দেখেছেন। আচ্ছা, ওনাকে পোস্টিং দিল। সেই সময় এটা ছিল। ইভেন এর পরে এরশাদ সাহেবের সময়ও এটা মোটামুটি বহাল ছিল। এটা ঝামেলা শুরু হয়ে গেল বেগম খালেদা জিয়ার প্রথম আমল থেকে। দলীয় মনাগিরি শুরু করলেন। জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে প্রমোশন কমিটি ছিল। একটা সিলেবাস করা হইল যে ডেপুটি সেক্রেটারি উপরে প্রমোশনের জন্য 100 নাম্বারের একটা নাম্বার মার্কিং করা হবে। সেই কমিটি ওখানে 60% 60 নাম্বার ছিল 10 বছরের এসিয়ারের গড়ের নাম্বারে, এসিআর নাম্বার। আর বাকি 40% মার্ক ছিল ওরা ভাইবা নিত সেটার আচ্ছা, উপরে। ইনস্ট্যান্ট ড্রাইভার। ওইখানে শুরু হয়ে গেল গোঁজামিলটা। এখন 10 বছরের এসিয়ারে যে গড়ে 90% করে পাইলো, তাহলে তার 10 বছরের হয় এখানে 60% হয় 54, প্রায় 54, হ্যাঁ। 6 নং 54। জি, কিন্তু এরে যখন এরা ভাবলো যে এ হয়তো আলিমনা হবে, আওয়ামী লীগ গ্যাসা হবে, Right. তখন বাইবের সময় তাকে ফেল করাই দিল। বেঞ্চমার্ক পদোন্নতি 75% পেল না, ওইখানে তারা কম দিয়ে দিল। আচ্ছা, ভাইবাতে 25-এরও কম দিয়ে দিল। কম দিলে সে হয়ে গেল আর কি উঠতে পারলো না। 50 করে যোগ করে উঠতে পারলো না, তাহলে 74-75-এর নিচে পাইলো, সে প্রমোশন। আবার ঠিক যাকে বাজাদ মনা মনে করলো, বিএনপি মনা মনে তাকে করলো, ভাইবা 35 দিয়ে দিল। তাকে তার যদি এভারেজে মার্ক হইল 60, জি, তাহলে 10 বছরের গড়ে উঠাতে তার হইল 36। জি, হ্যাঁ। 60%-এ 36 হয়, তাকে এখানে 39, 40 একটু নিচে আছে। হ্যাঁ, 1 নাম্বার কমে 39 দিয়ে দিল, তাহলে 36 আর 39-এ 75 হয়ে গেছে। এই একটা খারাপ কাজ সে সময় করেছে এই মনাগিরি। এই যে শুরু হইল, তারপরে তো এবার পালাক্রমে সিভিল সার্ভিসের মধ্যে আলী মনা, জামাত মনা। তারপরে স্যার, এই যে এরশাদের পিরিয়ডের পরে যেই আওয়ামী লীগের লম্বা সময়, সেই আমলটি কেমন ছিল তাহলে? এরশাদের পরে তো প্রথম লম্বা সময় আওয়ামী লীগ আসে নাই। প্রথমে তো বিএনপি ছিল একটা প্রথম বাজার ছিল 5 বছর, তারপরে আওয়ামী লীগ 5 বছর। জি, আর তারপরে আবার বাজাদ আসলো, জি, তারপরে তো 111 আসলো। সেটাই। তো এই যে বিএনপির আমলে, বাজাদ আমলে যে মনাগিরি শুরু হইল, তারা করলো কি আবার পরে পদোন্নতি নীতিমালা যেটা করলো, লিখিত অঘোষিত লুকানো পদোন্নতি নীতিমালা, সেখানে কিন্তু আবার মার্ক করে মার্কিংগুলা এমনভাবে সেট করেছে যাতে করে ওই আলিমোনা একটা বেসকে বাদ দেয়া যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিশেষ করে 73 ফ্রিডম ফাইটার বেস, 73 যেটা তোফায়েল আহমেদ ব্যাচ। হ্যাঁ, তোফাইল বেস বলা হয়, আচ্ছা, আচ্ছা। বা বন্দুকের কয়টা গুলির বেস হ্যাঁ, বলা হয়, আচ্ছা। বিভিন্নভাবে এটা। আবার সেই বেসটার রিক্রুটমেন্টেরও একটা ইতিহাস আছে মজা। সেটা হইলো পিএসসির মাধ্যমে ওদের কোনো পরীক্ষা হয় নাই, শর্ট টাইমের মধ্যে নিতে হবে। দর্শকদের হয়তো আগ্রহ থাকতে পারে, তোফায়েল আহমেদ ব্যাচ বলার কারণ কি? ঠিক আছে, সেটা কারণটা হইলো আপনার যারা জানেন না বা আমরা, হ্যাঁ, আমি জানি, তো আমরা জানি সেগুলা ব্যাচটা পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা আসার কথা ছিল। আচ্ছা, 15 দিনের ডিফারেন্সে 2টা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। Okay. একটা হইলো মুক্তিযোদ্ধাদের জন্য শুধু মুক্তিযোদ্ধা ব্যাচ, আরেকটা হইলো যারা মুক্তিযোদ্ধা নয় তাদের। মুক্তিযোদ্ধাদের অ্যাডভার্টাইজমেন্টের 15 দিন পরে অমুক্তিযোদ্ধা ব্যাচ, যেটা 77 ব্যাচ হিসাবে পরিচিত, 2টা অ্যাডভার্টাইজমেন্ট হইল। তো মুক্তিযোদ্ধাদের পরীক্ষা নেওয়ার জন্য যখন বলা হইল শর্ট টাইম, আচ্ছা, খুব কুইক রিক্রুটমেন্ট, তখন এমনভাবে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য সেট করা হলো, কমিশনকে বলা হলো তোমরা কি এই শর্ট টাইমের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে এরকম সিলেক্ট করে দিতে পারবা? আচ্ছা। উদ্দেশ্য হইলো কমিশন বলুক যে এত শর্ট টাইমে সম্ভব না। সাথে আবার উত্তর দিয়ে দিল, যদি না পারো তাহলে আমরা একটা রেগুলারলি কনস্টিটিউট কমিটি, রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে, রুহুল কুদ্দুস কমিটি, যে তার নেতৃত্বে একটা কমিটি দিয়ে যদি ভাইবার মাধ্যমে নেই, তোমাদের কি আপত্তি আর থাকবে? ভাই চাইলে তখন ডিজায়ার বঙ্গবন্ধুর আমলকে না করে না, কমিশনটা আমাদের আপত্তি নেই। তখন এই রুহুল কুদ্দুস কমিটি ভাইবার মাধ্যমে নিয়েছে। প্রথম প্রশাসন ক্যাডারে ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট ছিল 150 জনের, এটা বাড়তে বাড়তে পরে 350 জন। ওনার নামটি বলা হয় উনি রাজনৈতিক সচিব ছিলেন বলে। রুহুল কুদ্দুস সাহেব, চিফ সেক্রেটারি। তোফায়েল আহমেদ সাহেবের কথা কেন বলা? হ্যাঁ, তোফায়েল আহমেদ সাহেবের কথা বলা হয় যেহেতু এরা মুক্তিযোদ্ধা এবং তোফায়েল বাহিনীতে কাজ করেছে এসব বলে, আর তোফায়েল সাহেব তো বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন, এই জন্য বলা হয় যে এগুলা তোফায়েল বাহিনী। তো এই বেসটাকে বাদ দেওয়ার জন্য পরে পদোন্নতি নীতিমালা এমনভাবে করলো যেন মার্কিংটা ওই পরীক্ষা পাশের ফার্স্ট ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে তারা বাদ গেল। প্রতিশোধ হইল কি, এই মনাগিরি হইল, এদেরকে যাদেরকে বাদ দিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে
এদেরকে এখন আবার যেরকম পুরো তাদেরকে সবগুলো আবার এই delete আলোচনাটি আমরা আরো শুনবো, একটা বিরতি নিয়ে ফিরতে হচ্ছে এবং দর্শক যারা আমাদের সাথে আছেন অনুষ্ঠানে, আশা করছি অনুষ্ঠানে বাকি অংশেও আমাদের সাথেই থাকবেন। চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ আজকে আমাদের সাথে এই আলোচনায় আছেন, বদিউর রহমান সাবেক চেয়ারম্যান এনবিআর এবং আমাদের গণমাধ্যমের পরিচিত মুখ। স্যার, আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম, বিশেষ করে প্রথম রাউন্ডে আপনার অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং অনেক ঐতিহাসিক অনেকগুলোর কথা দিয়ে আমরা শুনেছি। বিশেষ করে আজকে যে আলোচনায় আমরা ফোকাস করছি যে সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের মধ্যে অনেকেই বা কেউ কেউ যাদের নামগুলো আমরা ব্যাপকভাবে শুনেছি গণমাধ্যমের কারণে, আপনি নিজে লক্ষ্য করেছেন একটি নিউজ পেপার ফুল পেজ জুড়ে সাবেক একজন আইজিপির এবং র্যাবের মহাপরিচালকের বাংলাদেশে বা ঢাকায় কতগুলো অ্যাপার্টমেন্ট, কতগুলো সম্পত্তি সেগুলো প্রকাশ করেছে। তা আমার প্রশ্নটা হচ্ছে স্যার, গণমাধ্যম যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে, ইভেন মতিউর রহমান এই মতিকাণ্ড, তার কোরবানির আগে ছাগল কেনা এবং উনি নিজে তার ছেলেকে ত্যায্যপুত্র করেছেন যে উনি আমার ছেলে না, যে ছাগলটি নিয়ে এসেছে। তার মানে স্যার, গণমাধ্যম পিক করলে তখন আলোচনায় কেন আসে? সরকারি সিস্টেমে কি এই দুর্নীতিগুলো ধরা পড়ার কোনো সিস্টেম আছে কিনা? সরকারের সিস্টেমে আইনের তো অভাব নেই, বিধিবিধানের অভাব নেই, সিস্টেম আছে। আমাদের দুদক ছিল, দেখতে পারত। গভর্নমেন্ট সার্ভেন্ট ডিসিপ্লিন অ্যাপিল রুল আছে, মিসকন্ডাক্ট রুল আছে, সম্পদের হিসাব চাওয়ার বিধান আছে। তো কেউ দেখে না। এই জন্য গ্রামে যদি সবাই এক হয়ে যায় যে আমরা আর মামারাই এক থাকবো, তাহলে ধরবে কে? আমি চুরি করতেছি বদিউর রহমান এনবিআরের চেয়ারম্যান হিসাবে, আমাকে ধরার জন্য তো উপরে আরেকজন থাকতে হবে বা নিচে আরেকজনের এরকম চোখ বডি আছে, থাকতে হবে। তো ওয়াচিং বডি, ওয়াচডগ যদি না থাকে, সবাই যদি এক লাইনে থাকে, তাহলে ধরবে কেন? বরং আমাকে পুষতে পারলে যদি যারা ধরবে তাদের লাভ হয়। যেমন আমরা চাকরিতে ঢুকি একটা গল্প শুনছিলাম যে এলএসডি, লোকাল সাপ্লাই ডিপো ফুডের, যে এলএসডিতে যিনি ওসি এলএসডি থাকেন, অফিসার ইনচার্জ, তো এলএসডির ওসি যদি দুর্নীতিতে ধরা পড়ার পরে সে কোনো রকমে বেঁচে যায়, তখন তাকে এবার সিএসডি চার্জে দেওয়া হয়। হ্যাঁ, সেন্ট্রাল সাপ্লাই ডিপো, এটা আরও বড়। তার কারণ এলএসডিতে থাকার সময় সে এই সাহেবদেরকে 50 লাখ টাকা দিতে পেরেছে, সিএসডিতে তুমি আরো বেশি কেমন। আর বংশ পরম্পরায় দুর্নীতিবাজদেরকে আমলারা এবং মন্ত্রীরা, অন্যেরা অনেকে পোষে। যেমন আমরা চাকরিতে জয়েন করে 79-এ কৃষি মন্ত্রণালয়ের এক অফিসারের নাম সহ বললো যে ওই যিনি চলে যান, যাওয়ার সময় পরে সাকসেসরকে বলতো, ইউ উইল লুক আফটার হিম, হি উইল টেক ইউর কেয়ার। ওকে, তাহলে মেসেজ তো কমিউনিকেট হইল, সে সবটা পুষত। তো এটা যখন হয় আপনার সরকারি ওটা ধরে না, আর ধরলে শাস্তি হয় না। আমি আমার সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র বইতে ঘুষের উপরে কয়েকটা লেখা লিখছি। আমি এই জায়গাতে আসতে চাইছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পরিচালকের দায়িত্বে কাজ করেছি কিছুদিন। আমি দেখেছি স্যার, এই প্রতিষ্ঠানটি যখন কোনো তথ্যপাত্র রিলিজ করছে বা বাংলাদেশ দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছিল, এই তথ্যগুলো টিআইবি দিয়েছিল। এখন অ্যান্টি কারাপশন কমিশন গঠন করে এই এসিসির সক্ষমতা নিয়ে কথা বলছে তারা। তাহলে এসিসিও এই মতিকাণ্ডে কিন্তু বলেছিল যে গণমাধ্যমের তথ্যপত্রগুলো নিয়ে আমরা ফাইল প্রডিউস করেছি, তারা কিন্তু আগে করেনি। তাহলে তারা সারা বছর কি কাজ করে? এখন সমস্যা এগুলো তারা কি কাজ করে তো তারা বুঝবে, আমি বুঝবো কেমন, আমাকে তো সেখানে দিয়ে নেই। আমি যেটা বুঝছি, শস্যের মুতের ভূত থাকলে আপনার এই অ্যান্টি কারাপশন কমিশন যেটা, তাদেরকে আগে অ্যান্টি কারাপশন মুক্ত সবাই করতে পারছে কিনা সেটা দেখার বিষয় আছে। আর অ্যান্টি কারাপশন কমিশনে এই পর্যন্ত এখন যে ডক্টর মোমেনকে দিল, ও কতটুকু করতে পারবে, যেহেতু ইউনূস সাহেবের সরকার পছন্দ করে দিয়েছে, যদি করতে চায় করতে পারে। সেখানে যে ক্ষমতা আছে, আগে যেগুলো চেয়ারম্যান গেল, আপনি সেই চেয়ারম্যানগুলো শানে নজুল দেখেন, কাকে কে দিয়েছে, যার পছন্দের তাকে দিয়েছে। একজন হয়তো এর ব্লু আইড পার্সন তাকে দিচ্ছে, আরেকজনের পছন্দের লোক দিয়েছে, যার ফলে এরা তো কিছু কাজ করতে পারে নাই। ওখানে যে
চেয়ারম্যান দেওয়ার বা মেম্বার দেওয়ার কথা, সেগুলো তো পার্টিজান হওয়ার কথা না, কোনো মনা হলে হওয়ার কথা না। আপনি ব্যাকগ্রাউন্ডে তারপরে যদি বায়োপসি করে দেখেন কিংবা ডিএনএ টেস্ট করেন, যারা সব সময় এক লিয়াজোর মধ্যে রোলের মধ্যে কাজ করেছে, যার অতীত ইতিহাস এরকম আছে দলীয় মনার কাজ করা, তো তাদেরকে সেখানে দিলে সে দলের দেখাতে পারবে না। সে পারবে না। কিভাবে আপনি যেই টাইমের কথা বলেছেন 2007 সালে আপনি যখন দায়িত্বে ছিলেন, সেই সময় কিন্তু হাসান মাসুদ চৌধুরী সাহেবের নাম, আই সেলিউট, ব্র্যান্ড নেম এখনো আছে। আমি ওই মানুষটাকে এখনো সেলিউট করি। উনি একমাত্র ব্যক্তি ওখানে আমি যখন দেখেছিলাম যে ব্যক্তিটা ব্যবসায়ী যাদেরকে 111-এর গভর্নমেন্ট ধরা শুরু করলো, যাদের টাকা আটক করলো, আমার কাছে বিরাট এক লিস্ট ধরাই দিল। সেই লিস্টের একটা কপি বোধ আমি এখনও রাখছি, যে এর এই দোষ, ওর এই দোষ, রাজনীতিক ব্যবসায়ী থেকে শুরু করে। সেই সময় পরে যাইয়া এই 111-এর সরকার তারা কী করলো, যাদেরকে দুর্নীতি বা দলীয় টাকা আটকাইলো তাদের সাথে আবার আপোষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কল বেটার বিজনেস ফোরাম করলো হোটেল রেডিসনে 5ই সেপ্টেম্বর 2007, তারা সেখানে মিটিং করলো। বেটার বিজনেস ফোরাম নামে, বেটার বিজনেস ফোরাম। তো সেই সময় তারা বিজনেসম্যানরা আমার বিরুদ্ধে একচেটিয়া বক্তৃতা শুরু করলো, আমাকে কথা বলতে দেয় নাই, সেনাপ্রধানও দেয় নাই, আমার মির্জা আজিজ উপদেষ্টাও দেয় নাই, আলী ইমাম মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি। বললাম স্যার আমার কিছু তো বক্তব্য, বলতে চুপ থাকেন। আচ্ছা জানি একচেটিয়া। তাইলে যারা দুর্নীতি, হয়তো আউট অফ দ্য বক্স কিছু কথা বলতেন সম্ভবত, এই জন্য দেয়নি না, আমি তারা যে অভিযোগগুলো করছে সেগুলো খণ্ডাইতাম, রেসপন্ড করতাম। তো এখন যারা দুর্নীতির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আমার কাছে তালিকা দিল, এদেরকে ধরতে যাবে বললো, তারাই আবার তাদের সাথে একমাত্র হাসান মাসুদ চৌধুরী সাহেব এটা নিয়ে প্রশ্ন তুলছিলেন, যে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তাদেরকে নিয়ে ফোরাম করে তাদের পয়সায় এরকম এখন অনুষ্ঠান করবেন। হি ডিড নট অ্যাটেন্ড, তিনি সেটা সাপোর্ট করেন নাই। আই স্টিল সেলিউট দ্যাট ম্যান। এবং ওনাকে আমার অফিসে এনবিআরে দাওয়াত দিয়ে আনতে পারছিলাম, যে স্যার আপনি একটু মেহরবানি করে আসবেন, আসছিলেন। এবং ওনার আগমন উপলক্ষে আমি সেদিন নতুন জামা পরেও গেছিলাম, বললাম স্যার আপনি আসছেন, আমি এই জন্য নতুন শার্ট পরেছি। তো ওনাকে আমি বলেছিলাম যে স্যার আপনি যদি আমার লোকগুলো সব ধরা শুরু করেন তাহলে তো রেভিনিউ ফল করবে, আনা যাবে না, যারা চুরি করে তাদেরকে দিয়ে তো আমি করব। তখন উনি বলছেন আমি প্রাতিষ্ঠানিকভাবে যাব, ব্যক্তি পর্যায়ে যাব না। কিন্তু যেই রাজনৈতিক সরকার আসলো তখন তাকে সংসদীয় কমিটিতে ডাকবে, হেনস্থা করবে, হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্টে সে কী শুরু করে দিল না। তো তারপরে আর হয় নাকি? তাহলে কি হলো, সঠিকভাবে কাজ করার জন্য কাউকে সেখানে রাজনৈতিক সরকার চায় নাই। বিএনপি গোলাম রহমান সাহেবকে দিল, যেহেতু খালেদা জিয়ার ফেভারিট, ওখানে সচিবও ছিল। উনি বললেন যে নখদন্তবিহীন ব্যাঘ্র, কোনো পাওয়ার নেই। কিন্তু মজার জিনিস দেখবেন আপনার, যারা বলে নখদন্তবিহীন ব্যাঘ্র কিংবা আমি ওই জন্য কাজ ছাড়ে না, তো আপনি পারতেছেন না, চাকরিটা ছেড়ে দেন, দায়িত্ব তো ছাড়তে চাইছে না, আপনি ওই চেয়ারটা ছাড়েন না কেন? সেটি তাহলে সেখানে মধু আছে, আপনি লোভে হোক বেতনের জন্য হোক থাকেন, আপনি যদি সেখানে না পারেন কিছু করতে, হোয়াই ডু ইউ স্টে দেয়ার? এই জায়গাতেই প্রশ্নটি, যদি দুদকের প্রেজেন্ট ক্ষমতা কাঠামোকে নিয়েই হাসান মাসুদ চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে স্ট্রিক্ট রোল প্লে করতে পারেন, একই কাঠামো নিয়ে পরবর্তীকালে চেয়ারম্যানরা পারবে না কেন? তার মানে সেখানে তো কাজের গ্যাপ পারে না। পরে চেয়ারম্যান কাকে দিয়েছেন, সেই চেয়ারম্যানটা কোন দলীয়, দায়বদ্ধ কার কাছে, দায়বদ্ধ কার কাছে, তাহলে আপনি পারবেন কিভাবে? আমার কাছে আমি দায়বদ্ধ ছিলাম না, ঠিক আছে, আমি দরকার হলে চাকরি করব না, এবং আমি স্বেচ্ছায় আরও 15 মাস চাকরি থাকতে ছেড়ে দিয়ে চলে আসছি। কেন ছেড়ে দিলাম? মানুষ বলে যে অভিমান করেছি, রাগ করেছি, এইগুলা কথা না। কথা হইল যাদের সাথে, এই যে মইনিউ আহমদের সাথে তো আমার একা একা গোটা 2-1 মিটিং হয়েছিল, 1-to-1, 2বার মিটিং হয়েছিল, আর গ্রুপে তো অন্য মিটিং হয়েছে। আমাকে যখন বললো যে দুর্নীতির বিরুদ্ধে কাজ করব, কিছু ধরবো, আমি বললাম থাকবেন কতদিন? বলে যে ধরেন বছর 2-1। আমি বললাম যে তাহলে আমার চাকরিও আরও বছর 2-1 আছে, তো আপনি যদি বলেন আমি ঠিক টাইমে আমারটুকু ঠিক করব। মাস প্রথম 6-7 মাস, তারা বছরখানেকেও ধরা যেতে পারে, ভালো ইয়েছে। এরপরে আমিও শেষের দিকে এবার মইনিউ সাহেবও সবুজ কালিতে একটা স্লিপ পাঠায়, আচ্ছা, এও টেলিফোন করে, ও টেলিফোন করে, এরা শুরু করছে। আমি বললাম যে এগুলো তো কথা ছিল না,
কারণ এগুলো কথা ছিল না বিদায় তো আমি বেগম খালেদা জিয়ার থেকে অপদর্শিত অর্থে টাকা নিতে পেরেছি। এগুলো কথা ছিল না বিদায় তো আমি 12 বার বাজেট দেয়া জনাব সাইফুর রহমানের থেকে অপ্রদর্শিত অর্থে টাকা নিতে পেরেছি, মওদুদ সাহেব থেকে পেরেছি, অনেক কতজনের নাম বলবো, যেহেতু তখন এটা ছিল না। তারপরে যখন তারাই শুরু করলো এই যে খাতির করতে হবে ওরে খাতির করতে হবে তখন তো আর পারা যায় না। আবার আমি যখন ট্যাক্স আদায়ের জন্য নির্মোহভাবে চেষ্টা চালাম তখন ফখরুদ্দিন সাহেব মির্জা আজিজরা আমাকে অপছন্দ করা শুরু করলো। খোদ ফখরুদ্দিন সাহেব নিজে টেলিফোন করলো রাত্রের 11টায়, বদিউর আমি বলি কি প্রধান উপদেষ্টা আমি বলি কি আপনি বলেন কি? আমি বললাম স্যার রাজস্ব লাগবে না। বলে যে কত পাবেন? হ্যাঁ 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। উনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন 5000 কোটি। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে পেয়েছেন? কাকে? ফখরুদ্দিন সাহেব আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আর আমি যখন এনবিআর এর চেয়ারম্যান তখন তো তিনি প্রধান উপদেষ্টা। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখনকার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। তো সেই সময় উনি বলে যে না, তারপরেও দিল না তো, বাড়ি বাড়ি জরিপ করব অ্যানাউন্স করে করব, তাও দিল না তো। তার মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট itself has become in quasi political attitude, তাদের পপুলারিটি তারা করতে দিল না। তারা আবার এই বেটার বিজনেস ফোরামে আসলো। তো করবেন কাকে দিয়ে? যারা বলে এটা। আবার আছেন এরশাদ, দুর্নীতির কথা বলেন, দুর্নীতি কোন আমলে নাই? আমি যদি ঐতিহাসিক কথা বলি, আগে একবার বলছেন বঙ্গবন্ধু দুর্নীতি মজুদদার ধরার জন্য আর্মি রেড দেওয়া শুরু করলো। এখন যাকে ধরে, তখন তো বাজাদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয় দল তো তখন জন্ম হয় নাই, যাকে ধরে দেখা যায় আওয়ামী লীগ, তো ধরবে কি? রেড বন্ধ করে দিল। আবার বঙ্গবন্ধু নিজেই বলে সাতার দল সব খেয়ে ফেলে, সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। গাজী আমার কম্বলটা কোথায়? তাহলে দুর্নীতি সে সময় কী পর্যায়ে ছিল দেখেন, টোটাল করাপ্টেড ছিল। জিয়াউর রহমান সাহেবের সময় উনি 1919 সালে একটা এনইসি মিটিংয়ের মধ্যে, একনেক মিটিংয়ে এপ্রিল মাসের 18, 19, 20, 21, 3 তারিখে উনি বললেন 50% করাপশন উইল হ্যাভ টু বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। আচ্ছা, তখন আওয়ামী লীগ বিরোধী দল এরা শুরু করে দিল, তাহলে বাকি 50% জায়েজ করে দিল। সুদর্শন স্যার একজন তো চিৎকারে শুরু করলো, তাহলে 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, মানে বাকি 50%, তাহলে সে সময় হইল। বাট পার্সোনালি জিয়াউর রহমান ওয়াজ অনেস্ট, এটা তার রেপুটেশন আছে। বাট বাইরে হিয়ারসে ছিল he was honest, but he allowed his people to be corrupt. গেল। আর আলহাজ এরশাদ, হাজি এরশাদ আসলেই তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, কিন্তু নিজেই আবার সেই জনতা টাওয়ার মামলা, দুর্নীতিতে জেলে গেল। তারপরে আপনার যে সরকারগুলো আসলো সবাই তো পর্যায়ক্রমে একটার পর একটা দুর্নীতি করতে চাচ্ছে না। তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি শক্তভাবে একবার বলে যে আমি 5 বছর পরে ইলেকশনে হারবো কি জিতবো সেটা আমি দেখব না, আমার পার্টি ম্যান কিনা দেখব না, আমি দুর্নীতি ধরবো, তাইলে পারে না, সম্ভব। আবার দুর্নীতির বিরুদ্ধে ঝোলা কাঁধে নিয়ে ওয়াজ করে। এই ক্ষেত্রে স্যার আমি বলছি, এই কথাটা শেষ করে দিয়ে, ঝোলা কাঁধে নিয়ে ওয়াজ করে দুর্নীতির বিরুদ্ধে। ধরেন হয়তো টিআইবির বড় পদেও থাকে, কিন্তু বদিউর রহমানের কাছে উনি হয়তো টেলিফোন করলেন যে আমার মা তো মরার আগে নাতিদের জন্য কোরআন শরীফের জুলদানে কিছু টাকা রেখে গেছিল, ভুলে ওইটা আমাদের চোখে পড়ে নাই, পরে দেখলো ওইটা কি কোরআন শরীফের জুলদান, বড় কয়েকটা বস্তা। স্যার এই ক্ষেত্রে আমি একটা কথা উল্লেখ করতে চাই, যেটি হচ্ছে যে এই যে বেশ কিছু রাষ্ট্রপ্রধানদের কথা আপনি বললেন, তারা বোল্ডনেস শো করেছেন, কিন্তু তার চারপাশের সিস্টেমগুলো করাপশনকে হেল্প করেছে। তাহলে এই সিস্টেমের বিরুদ্ধে কাজ করার বা সিস্টেমটাকে স্ট্রেনথেন করার কোনো উদ্যোগ সরকারি লেভেলে নেওয়া হয় না কেন? এটা কি ইচ্ছা করেই নেওয়া হয় না যে মানুষ যাতে পার্টিমেন্টরা করে কেটে খেতে পারে, এরকম কি? জি, এরকমই। আপনি আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে দেখেন প্রেসিডেন্ট 1 নম্বর, তাহলে আমাদের এই বাংলাদেশের প্রেসিডেন্ট দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত হয়েছে না? জি। কে? আলহাজ এরশাদ, একটা নজির নেন, হয়েছে। 2 নম্বরে কে? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী দুর্নীতি দায় জেল খেটেছে, ধরা পড়েছে না? পট পরিবর্তনে অনেক কিছু হয়ে যায় কুল্লে খালাস, যে কারো ফাঁসি দিব, বিচার ব্যবস্থা তো বিচার নির্জনতা ভরপুর, সেখানে আস্থা তো কবে আসবে আল্লাহ মালুম। এক বিচারকরা হাইকোর্ট টাইকোর্ট সব কিছু বললো ফাঁসি, আরেক বিচারকরা এসে বললো যে কিচ্ছু হয় না, ফের পলিসি শুরু। হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু গেল। 3 নম্বরে কি? স্পিকার। হ্যাঁ, তো স্পিকার সাহেব জমিরুদ্দিন শিরকার টাকা জমা দিচ্ছে না, ফেরত দিতে হইল না? টাকা জমা দিয়েছে, ফেরত দেওয়া লাগলো না কেন?
ফেরত দিতে হবে কেন? আমি ফেরত দেবো অবশ্যই দুর্নীতি করেছেন বলে ফেরত দিতে হয়েছে। হ্যাঁ, কেন? যেভাবে হোক একটা করেছে। সেটাই। তারপরে আসেন বিচারপতি 4 নম্বরে। জি। প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে মামলাগ্রস্ত হয়ে দেশ ত্যাগ করলো না একজন, আবার আসিও ফিরে বলে আসছে নাকি এসকে সিনহা? তাকে, তার কথা অবশ্য অন্য আলাপও আছে, তাকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে, শুনেন, এমনটিও আছে। আপনি একটা কথা খেয়াল রাখেন, জোরপূর্বক পাঠাইলে তো টিভির ক্যামেরা দেখবে, আমার জোরপূর্বক ধাক্কায় পাঠাক না। এই সাহেব একটা কথা বললে হয়? আপনাকে তো চেষ্টা করেছিল কিন্তু আপনি শুধু মেনে তো নেননি। জোরপূর্বক পাঠাক না আমাকে। Right. এই সাহেব আমি কি পালাতে যাব নাকি? এই যে শেখ হাসিনা পালাইছে, তার সব মন্ত্রীরা পালাইছে, আমার তো পাসপোর্টে নাই Right. অনেক বছর থেকে। Right. আমি পালাতে যাব না। আমার যদি দোষী হই আমার জেলে নিয়ে যাক, সাজা দেখ, ফাঁসি দেখ, সম্পত্তি সব বাজেয়াপ্ত করে নিয়ে আপনি যাক না। দেশেই থাকবেন, আমি সেটাই। পালাবো কেন? রাইট। তো ওরা পালাচ্ছে কেন? কেন না হলে- পালিয়েছে সেই প্রসঙ্গ নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আছেন, আশা করছি অনুষ্ঠানের বাকি অংশ আমাদের সাথেই থাকবেন। আপনার মত অনুষ্ঠানে আজকে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং গণমাধ্যমের পরিচিত মুখ বদিউর রহমান স্যার। আমরা স্যার আলোচনায় ফিরে আসি। এই রাউন্ডে বিশেষ করে যেই কথা হচ্ছিল, প্রাক্তন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যে একটা 5 আগস্টের এই বিপ্লব ছাত্র জনতার আন্দোলনের সময়কালে পালিয়ে গেলেন। আপনি একটি কথা বলছিলেন যে একজন ব্যক্তিকে কেন পালাতে হয় বা উনি পালাবেনই বা কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছিল। আপনি কিছু তথ্যপত্র যোগ করতে চাইছিলেন স্যার। জি, আমি এই ফাঁকে একটু জিনিস বলে রাখি। 16 বছর শেখ হাসিনা আওয়ামী লীগের একাধারে পিরিয়ড। আমার সর্বশেষ বইটা চেতনায় বুদবুদ 2008 থেকে 2023। এখানে রাজনীতিবিদদের বিষয় লেখা আছে, জনপ্রশাসন লেখা আছে। এটা 3 শ্রেণীর জন্য, আর গবেষকরা এটা করবেন। সেখানে হাসিনার পতনের ইঙ্গিত আমি আগেই লিখে রাখছি। এমনকি ইউনূস সাহেব যে আসতেছেন, এটা ক্যাটাগরিক্যালি আমি 5ই সেপ্টেম্বর 2023 লিখেছি। ইউনূস সাহেবের যে আমার যে কয়েকটা লেখা 5ই সেপ্টেম্বর 2023-এর লেখাটাতে আমি ফিনিশিং দিলাম। এবার বাইরে শোনা যাচ্ছে যে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাসের মতো আসলেন। এখন প্রশ্ন আসছে, শেখ হাসিনা পালালেন কেন? শেখ হাসিনা শেখের বেটি, বঙ্গবন্ধু কন্যা, সবসময় বলে দেশের মালিকানার মতো হয়, নিজের নিরাপত্তার জন্য গণভবন আইন করে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, যদিও পরে আর নিতে পারে নাই। তিনি পালান কেন? নিজেও তো বলছেন শেখ হাসিনা পালায় না, পালালেন কেন? আমি পালালেন কেন চাইতে আরও বড় করে যেটা কথা উঠাবো, জানি না এই সুর বলার পরে আমি আবার বেঁচে থাকবো না, আমারও কুল্লে ফট্টুস গুলি করে দেবে। সেটা হইল যে শেখ হাসিনাকে এইরকমভাবে পালানোর সুযোগ কারা করে দিল, কেন করে দিল? বাইরে তো কথা আছে শেখ হাসিনা পালাতে চায় নাই। তাইলে এই সুন্দর করে ছবি উঠাইয়া আপনার যেটা আমরা টেলিভিশনে দেখলাম, হেলিকপ্টারে করে চলে গেল, এখন আবার তারে ফেরত দিয়ে চিঠি লিখে। উনি যে অপরাধগুলো মানবতা বিরোধী করেছেন সেগুলো বিচারের মুখোমুখি দেশেই করা যেত রেখে। আমার কথা হলো রেখে না হোক, অপরাধ না করুক, ওনাকে পালাতে সুযোগটা কারা করে দিল? উনি কি নিজে নিজে উড়ে চলে গেলেন? হ্যাঁ, আমরা যে টেলিভিশনে দেখলাম উনি গাড়িতে উঠতেছেন, গাড়ির থেকে এরকম হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন। তো এখন শ্বেতপত্র বা জুলাই ঘোষণা যেটা বলছে, সেখানে কি এটার একটা ইতিহাস থাকবে যে তাকে কোন সিচুয়েশনে কিভাবে পালাতে চলে যাওয়ার কারণে তাকে পালাতে যাওয়া দেওয়া হইলো, কেন দেওয়া হইলো? আর পরের গুলো মনে করেন এটি একটু যদি আমি নিয়ে আসি, যদি ভবিষ্যতে যারা অন্য নতুন প্রজন্ম স্টাডি করবে, এই 5ই আগস্ট সম্পর্কে জানতে চাইবে, তাদেরকে এই লিটারেচারটি জানা উচিত কিনা, যে কেন, কোন কনটেক্সটে এটি হয়েছিল, সেরকম ঘোষণাপত্রে থাকা উচিত কিনা? আপনি যে বলছিলেন কথা। আমি তো বলি ঘোষণাপত্রে যদি কোনো রকমের পক্ষপাতিত্ব না করে এটা থাকতে হবে। ইভেন তাকে রক্ষা করতে পারলো না কেন, এখানে রাখতে পারলো না কেন? আর পরে যারা একজন মন্ত্রীর নাম তো আমরা শুনলাম একবার অ্যারেস্ট করলো, হাসান মাহমুদ নাকি এয়ারপোর্টের থেকে। বেলজিয়াম থেকে কথা বলছেন? হ্যাঁ, উনি বিদেশ থেকে প্রচুর রেডিও মেসেজে কথা বলছেন। না, হাসান মাহমুদ নাকি এয়ারপোর্টে একবার তাকে আটকাইলো, ধরলো টুললো, পরে আবার কেমনি চলে গেল। তারপরে যাইয়া এই আওয়ামী লীগের এত লোক, এগুলো হঠাৎ করে কি বুঝবাজির মতো ফুরুত হয়ে গেল। ওরা কোথায় গেল, কেমনে গেল, কোথায় ছিল? বাইরে যে গুজব আছে তারা কোনো এক জায়গায় নিরাপদে ছিল, সেখান থেকে অল্প অল্প করে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে। হোয়াই? আপনি যদি ঘোষণাপত্র দেন, ওটা পোস্টফ্যাক্টো হচ্ছে তো। আচ্ছা,
ঘোষণাপত্র তো ঘোষণার সময় দেন নাই। এটি আরো 3 মাস আগের ছিল। ঘোষণাপত্র হইলে ঘোষণার সময় হইতে পারে, প্রক্লেমেশন তো এরকম রয়ে সয়ে অনেক চিন্তা ভাবনা করি, নতুন নতুন বুদ্ধি আসবে তারপরে করলে ঘোষণা হয় না। আর বিপ্লবের নামে তো এটা বিপ্লবের বও নাই, বিও নাই, এটা বিপ্লব হয় নাই। এই ক্ষেত্রে এখন যে সিচুয়েশনটি আমরা দুর্নীতির যে গ্রস স্কেলে রাজনৈতিক সরকারগুলোর সময় দেখেছি, এখন কন্ট্রোল করে আনার চেষ্টা হচ্ছে। বিভিন্ন কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে হোক, ইলেকশন কন্ডাক্ট করার ক্ষেত্রে, পুলিশ রিফর্মের ক্ষেত্রে, স্থানীয় সরকারের ক্ষেত্রে। এই কমিশনগুলোর সাজেশনগুলোকে ইমপ্লিমেন্ট করলে আপনার মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্টও অনেকটা চেঞ্জ হবে সামনে? আমি সবসময় বলে আসতেছি, এটা বললে তো বাজার প্রথমে বেশি অসন্তুষ্ট হয়। বাজার কেন আমার দেখতে পারে না তাও বুঝি না। এই যে বাংলাদেশ জাতীয় দল, আমি গত এক অনুষ্ঠানে বাজারের এক নেতা ছিল, আমি যে কথা বলি নাই, বললাম যে এক দল গেল, এখন তো আরেক দল আসবে, রোটেশনে আলীবাজার। উনি বলে যে এক দল খেয়েছে আরেক দল খেয়ে খাবে, এটা কেন বলছেন? আমি রিউইন করে দেখেন, এটা বলি নাই। তার মানে এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, সংস্কার কমিশনের এই কাজগুলো করার জন্য ইউনূস সাহেবের সরকারকে, যতটাই এটা দুর্বল হোক, এনজিওগ্রামের গভর্নমেন্ট হোক, হ্যাঁ, তারপরেও তাকে 5 বছর সময় দেন। আমি সবসময় বলি আচ্ছা, অন্তত 5 বছর দিতে যদি কষ্ট লাগে, আমি যেটা বলি একটা হিসাব মতে, সেটা হইল 7ই জানুয়ারি ভোট হইল। বাজাদের পক্ষে তো আওয়ামী লীগকে সরানো সম্ভব হয় না 16 বছরেও, সামনের এই পিরিয়ডেও পারত না। তো এখন ছাত্র আন্দোলনের কোটা নিয়ে এটা বিস্ফোরা হয়ে বিস্ফোরণ হলো, করলো। এখন সুযোগ নেওয়ার জন্য বাজারে তো অস্থির হচ্ছে কেন? হাসিনা যে কয় মাস 7ই জানুয়ারির পরে ভোগ করে গেছে, এর বাকি পিরিয়ডটা ইউনূস সাহেবকে দেন অন্তত, উনি সংস্কারগুলো কাজে লাগাক। রাইট, এই কথাতেই আমি একটু শেষের, যেহেতু এই রাউন্ডটি শেষ রাউন্ড আমাদের আলোচনার, যে একটা ভঙ্গুর দুর্বল দেশে এখনই নির্বাচন দিলেই তো আপনার সফল করা যাচ্ছে না, যে কারণেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কাজ হচ্ছে। কিন্তু কমিশনগুলো যে রিপোর্ট সাবমিট করেছে, এগুলো কি পলিটিক্যাল পার্টিগুলো আসলে ইমপ্লিমেন্ট করবে? পলিটিক্যাল পার্টিরা যদি ইমপ্লিমেন্ট করতো, এতদিন করেনি কেন? তাহলে 3 দলীয় তিন জোটের রূপরেখা যখন শাহাবুদ্দিন সাহেবরা আনলো প্রধান বিচারপতির থেকে, তো তারা সেটাতে তো টিকে থাকে নাই। পলিটিক্যাল পার্টি যদি করতো, সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে জীবনের শ্রেষ্ঠ সময় জেলে থেকে, বঙ্গবন্ধু তো একদল করতেন না, বাকশাল করতেন না, 3 মিনিটের মধ্যে ফের ফয়লেসে প্রেসিডেন্ট হইতেন না, ঠিক আছে? আবার পলিটিক্যাল পার্টি যদি সবটা নিয়মমাফিক করতো, তাহলে খালেদা জিয়ার তো 15 ফেব্রুয়ারি ইলেকশন দেওয়া লাগতো না, মাগুরাতে রৌফ সাহেব চুপচাপ চলে আসতেন না, বগুড়ার সেই দশা, ঢাকা 10 না কত সেই দশা হতো না। পলিটিক্যাল পার্টি যদি করতো, মোস্ট রিসেন্ট আওয়ামী লীগের আমলে রাতের ভোট, পলিটিক্যাল পার্টি যদি করতো, আওয়ামী লীগের ভোট নিয়ে তো আছে 2008 ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, আর 24-এ আমি ডামিতে। তো এইগুলো আসতেছে। তো পলিটিক্যাল পার্টিগুলো অস্থির হয়ে যাচ্ছে, বিশেষ করে বাজার, অর্থাৎ ইনি যদি কিছু সংস্কার করে ফেলে, স্ট্রাকচার করে, তাহলে তাদের ডিসক্রেডিট হবে, অসুবিধা হবে সামনে, তারা ডিসক্রেডিট নিতে চায় না। এক, দ্বিতীয় জিনিস ছিল, যেহেতু এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আলী একচেটিয়া দেশের মালিকানা ছিল, বাজার এখন তাড়াতাড়ি করে ক্ষমতা যেতে চায়, হালুয়া রুটি বাঘ হোক, যেটা হোক, ক্ষমতা নিজেরা করতে চায়, অতএব তারা চাইবে না এটা করুক। আমি সবসময় বলে আসতেছি যে ইউনূস সাহেবের সরকারটাকে 5টা বছর সময় দেন, দরকার হলে 5 বছর পর একটা রেফারেন্ডাম করেন যে এই জাতীয় সরকারই জনগণ চায় না রাজনৈতিক সরকার চায়, আবার সেটাও করেন না। রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই, কিন্তু বারবারই রাজনৈতিক সরকার ফেল করে। কেন ফেল করে? তাদের এই অতীত কর্মকাণ্ডগুলির কথা আমরা শুনলাম, কিন্তু স্যার একটি লাস্টের দিকে আমি একটু আপনার কিছু এক্সপার্ট ওপিনিয়ন চাই। সেটি হচ্ছে, এই যে এখন যে কথাগুলো হচ্ছে যে 4 বছরের প্রধানমন্ত্রী, দুবারের বেশি নয়, তারপরে পুলিশ রিফর্মের ক্ষেত্রে প্রস্তাবনা আনা হয়েছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে বলা হচ্ছে ইলেকশনগুলো একদিনে করলে খরচ কমে যাবে রাষ্ট্রের। এই প্রস্তাবনাগুলো যদি এখনই ইমপ্লিমেন্ট করা না হয়, অনেক দল বলছে ভবিষ্যতে এগুলোর গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। এই প্রস্তাবগুলোর কিছু জিনিস আছে, আপনার টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিটা, আমার সামনে যে ব্যক্তিটা, তখন সেই ব্যক্তিটা ইম্পর্টেন্ট।
আমার সামনে যে কাজটা সেটা তখন ইম্পর্টেন্ট। এগুলো আপনি রেখে দিবেন, আপনি পরিষ্কার দূরে রেখেন, রাজনৈতিক দল এগুলোর ধারে কাছে যাবে। আগামী 1 বছর পরে যেই দল জিতবে সে সেগুলো নাও করতে পারে। আরে করবে কি, শেখ হাসিনা বলছে না বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদটা দিল, দেয়নি। তো এই আপনার কোনো এই যে পিও 9 এই যে পিও 9 দিয়ে তো একবার একটা করলো, আবার যেটা আছে আটকানো সেগুলো কি বন্ধ করতেছে আপনার এখন যেটা আসছে। এনারা সংস্কার যারা রিপোর্ট পেয়েছে তাদের বাস্তবায়নটাও এই সরকারেরই করা দরকার। তা না হলে ইনিশিয়েট করে না দিলে এই স্ট্রাকচার তারা ফলো করবে না। আপনার কংক্রিটাইজড হইতে এটা শুরু না করলে হবে না। আর একটা কথা আসতেছে ভোটের, স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচন আগে চায়। আই ডু সাপোর্ট ইট। তার কারণ রাজনৈতিক সরকার যদি সংসদে এসে যায় তখন স্থানীয় সরকারকে শেখ হাসিনা কি করছে, ইচ্ছা করে দিচ্ছে একেবারে। হ্যাঁ, সেটা করবে কিছু। আমি বলি যে নির্বাচনটা যতই চিৎকার করুক রাজনৈতিক সরকার ছাড়া চলে না, এটা আমরাও জানি। আলটিমেট সলিউশন সেখানে। কিন্তু আমরা এই 53 বছর তো দেখলাম, থাকুক না এই সরকারটা, সংস্কারগুলো করুক। একটি তথ্য যেমন বর্তমানে যিনি স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ স্যার, রেসপেক্টেড, আপনি অনুষ্ঠানের আগেও কথা বলছিলাম আমরা, উনি এর আগেও 111-এর সময় এই কমিশনের কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেই কাজগুলোকে ভ্যানিশ করে দেয়, তাকে কিন্তু আর কমিশনের দায়িত্ব রাখা হয়নি, কাজগুলো করতে দেওয়া হয়নি। এটি কি উদাহরণ কিনা যে কমিশনের কাজগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট এন্ডোর্স করবে না বলেই মনে হয়? শুধু এটা উদাহরণ কেন, ডক্টর আকবর আলী খানকে তো একটা রিফর্মের দায়িত্ব দিয়েছিল, কিছুদিন কাজ করে তো উনি পলিটিক্যাল সাপোর্ট পান না, শেষ। আপনি হাসান মাসুদ চৌধুরীর কথা বললেন, ওনাকে পলিটিক্যাল গভর্নমেন্ট রাখলো না কেন? কি অপরাধ ছিল, কি দোষ ছিল? উনি তো দুদকের চেয়ারম্যান হিসেবে কন্টিনিউ করতে পারতেন। হ্যাঁ, তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে, পলিটিক্যাল গভর্নমেন্ট আমাদের দেশের সিস্টেমে গুন্ডা ফান্ডা পাইতে হয়। আপনার আওয়ামী লীগ তো পুরো দেশটাকে, যার আমলে যেটা থাকে, বাজাদের আমলে বাজাদ, আলীর আমলে আলী, তারা সব করে। একসময় বাজাদের যখন রাজত্ব ছিল তখন হাওয়া ভবন হয়ে গেছিল আমাদের রাজধানী। হাওয়া ভবন কেন্দ্রিক সব কিছু হইতো। তারপরে আলী আসলো, আলীর সব কিছু। আপনার গ্রামের যে ছোট্ট ওয়ার্ড মেম্বার থাকে তার ভয়ে তো আমরা টিকতে পারি না। আমার পাশে আমার একটা ছোট্ট ছেলে ছাত্রলীগ না কি করতো, সে আমার জায়গা দখল করে বিক্রি করে ফেলছে। আচ্ছা, কি করবে? গণভবনের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক বলে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন। বলছে প্রধানমন্ত্রী এগুলো জানে, কার আমলে কে কি করে না জানেন নাকি, কার ওরা কিভাবে হয়। আপনি যদি এখন আওয়ামী লীগের শেখ পরিবারের সবার হিসাব নেন, তাহলে বিএনপি পরিবারের, হ্যাঁ, জিয়া পরিবারের সবারই হিসাব নেন। যদি আপনি সবাইকে নিয়মভাবে একবার হিসাব করতে চান, দুর্নীতি সবাইকেও ধরেন, বদিউর রহমানেরও হিসাব নেন, তাকেও ধরেন, সবাই ধরেন, ধরে ঠিক নিয়ম হবে। কিন্তু যদি আপনি এটা করেন যে হাসিনা করছে ইউনুসবাজি, এখন ইউনুস করবে হাসিনাবাজি, তাহলে তো এই যেই লাভ সেই কদু হবে। তাহলে এই যে সরকারি কর্মকর্তাদের যে সম্পদ বিবরণী দেওয়ার কথা গণমাধ্যমে প্রায়ই উঠে আসছে এখন আবার, যে কি পজিশনে যারা আছেন তারা ডিসক্লোজ করবেন, এটি কতটুকু দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধের ক্ষেত্রে ইনিশিয়েটিভ বলে মনে হয় আপনার কাছে? এইটাতে শুনেন, আমি হিসাব দিলে লাভ কি? শেখ হাসিনা বলছে না তার এমপিদের সবার হিসাব নেবে, কিন্তু ভোটের আগে দিয়ে পত্রপত্রিকায় হিসাব কি আসলো, বদিউল আলম মজুমদারের যে তথ্য অনুসন্ধান সেগুলোতে কি আসলো, যে আগে তার কি ছিল, কয় হাজার গুণ, কয়শো গুণ কার কি বাড়ছে। তো এখন সেগুলো ধরে ধরে একটা একটা করে বাজেয়াপ্ত করেন না, পারলেন নাকি? তা না পারলে সেটার জন্য সরকারের সময় দিতে হবে। কিন্তু একটা ভয় হচ্ছে, এই গভর্নমেন্টটা, ইউনূস সাহেবের গভর্নমেন্টটা আসলে কত দুর্বল। এটা সবলভাবে যদি এগুলো করতে না পারে, আর তার যদি ব্যক্তিগত এজেন্ডা থাকে, পলিটিক্যাল পার্টিগুলো এসে সেই সুযোগগুলো নেবে, তার যদি ব্যক্তিগত এজেন্ডা থাকে, যে ওই যেটা বললাম হাসিনা ইউনুসবাজি করছে, ইউনূস সাহেব এখন হাসিনাবাজি করবে, তাহলে হবে না। এই প্রেক্ষাপটেই চাই বাংলাদেশে সত্যিকার অর্থে একটি পরিবর্তন, যে এই পরিবর্তনের নেতৃত্বে ছাত্র সমাজ প্রায় 2000-এর বেশি মানুষ প্রাণ দিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ উপস্থাপন করেছে। আজকে জনাব বদিউর রহমান স্যার অনেকগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট সহ কি করে আগামী দিনের দুর্নীতি বন্ধ হতে পারে তার ব্যক্তিগত কতগুলো অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন। আমরা স্যারকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে এসে কথা বলবার জন্য। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ যারা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আগামীতে আমরা আবারও কথা বলবো, বিশেষ করে শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমাদের সাথে থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।